ওয়েলকাম ব্যাক টু ডায়াসারে পার্ট 4। এখানে আমাদের প্রথম চয়েসটা সিলেক্ট করতে হবে। রেন বলে আমি আসলে কেয়ার করি না অন্যরা আমাকে নিয়ে কি ভাবছে, বাট কাজুমি বলে আমি তো করি, সবাই কিছু না যাই নাই তোমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছি, এইটা আসলে অ্যানোয়িং। সো আমার দিকে তাকাও, আমি তোমার সাথে কথা বলতেছি। অ্যান্ড রেন ফুজি বুঝে যায় এই চয়েসটা শুরু থেকে খারাপ ছিল। রেন বলে দেখো এটা মনে না হতে পারে, বাট আমি নিজে থেকে চেষ্টা করতেছি। এবং তখনই রেন ফুজির ফোন বেজে ওঠে। এইটা দেখে কাজুমি শক হয় যে রেন ফুজিরে কেউ টেক্সটও দিতে পারে। রেন বলে আমারে যেতে দাও। এটা কেমন রিয়াকশন ছিল? আমি ভাবছিলাম কাজুমি আমাকে সমর্থন করার কথা, আমাকে অবহেলিত মানুষের মতন আচরণ করার কথা না। এরপর রেন স্ক্রিনের দিকে তাকায়। কাজুমি বলে কি হয়েছে? রেন বলে দুঃখিত, আমি ভুলে গেছি যে আমার অলরেডি একটা প্ল্যান আছে। কাজুমি রেনকে থামানোর চেষ্টা করে, কিন্তু রেন এখান থেকে চলে যায়। রেন ফুজি নোটিস করে কাজুমির যে বন্ধুরা আছে তার দিকে তাকিয়েছিল, এবং যখন সে তাদের দিকে তাকায় তারা চোখ সরিয়ে নেয়। রেন ফুজি ভাবে সি, আমি বলেছি মানুষের ধারণা এত সহজে দূর হয় না। এছাড়া তারা যে একদম ভুল এরকমও কোনো ব্যাপার না। তাই কোনো কিছু স্পষ্ট করার চেষ্টা করা শুরুতেই একটি খারাপ আইডিয়া ছিল। তাই এখানে অত বেশি এফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ইন দি এন্ড যেখানে সকল কিছু আরও বেশি অকওয়ার্ড হয়ে যাবে। এরপর সিন চেঞ্জ হয় এবং রেন ফুজি সেই মেসেজ পড়ে, যেখানে কেউ লিখছিল কংগ্রাচুলেশন যে তুমি হসপিটাল থেকে বের হইছো, তোমাকে ছাড়া এই স্কুল অনেক বেশি লোনলি, তুমি কেমন ফিল করতেছো? কিছু বিষয় নিয়ে আমার তোমার সাথে কথা বলতে হবে। আমি ছাদে আসি, এবং বাই দ্য ওয়ে এখানে আর কেউ নেই, শুধুমাত্র আমরা দুইজন, শুধুমাত্র আমি এবং ফুজি। সো তাড়াতাড়ি আসো হিমরু। রেন বলে এই জিনিসটার উপর আমি আর কি বলতে পারি, মনে হচ্ছে সে একদমই বদলায়নি। অ্যাজ আ সিনিয়র এটা শিওর যে আন্ডার ক্লাসম্যানের সাথে মেসিং করা ছাড়াও তার কাছে ভালো জিনিস করার আছে। আমি তার এই পার্ট ফিগার আউট করতে পারিনি। এনিওয়ে অফারটা ঠুকরা দেওয়া অনেক বেশি রুড হবে। এছাড়া আমি কাজুমি থেকে বাঁচার একটা উপায়ও খুঁজতেছিলাম। এরপর রেন ফুজি ছাদে যাই, সেখানে অনেক বেশি ঠান্ডা ছিল। এটা ডিসেম্বর মাস এবং এই সময় এখানে অনেক বেশি ঠান্ডা থাকে। আমার 2 মাসের অ্যাবসেন্স নেওয়ার আগে এখানে অনেক স্টুডেন্ট লাঞ্চ করতো, কিন্তু অবশ্যই কেউ এত বেশি পাগল না যে এখানে ওয়া মনে হয় এখানে একজন পাগল আছে যে এখনও রুফ ইউজ করে। এরপর রেন তাকে খোঁজা শুরু করে। সে বেঞ্চের উপর বসেছিল, এই ছাদের সব থেকে ঠান্ডা জায়গা। রেন তাকে ডাক দেয়, কিন্তু হিমরু কোনো রিপ্লাই দেয় না। রেন তার পাশে বসে এবং প্রায় 10 সেকেন্ড ধরে সে কোনো কথা বলে না। রেন আবার ডাক দেয় এবং তখন সে কিছু শব্দ করে। দেখো এরপর তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। এগেইন তোমরা চাইলে নিজেরা পড়তে পারো, আর তা নাহলে স্কিপ করতে পারো।寒い。凍った。温めて。それ、暖かそうね、藤井くん。貸してくれると、私嬉しい。っていうか、むしろ貸せばか。正直、ちょっと甘く見てた。天気予報もなかなかやるね。それで藤井くん、私とても寒いんだけど、優しさ見せては。なんだったら二人で着る？こう仲良く肩寄せ合って。暖かい。藤井くんは優しいね。そっちはどう？寒くない？じゃあ遠慮しないで。ほ
ほら、入りなさい。রেন বলে, সো তুমি আমার সাথে কোন বিষয়ে কথা বলতে চাও? রিয়া বলে, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন, আর আমার মনে হয় আয়াশা তোমাকে অলরেডি বলেছি। রেন বলে, হ্যাঁ, থ্যাঙ্কস টু ইউ। সো তুমি ডেটে গিয়েছিলে? ইয়াপ, আই সি। এরপর রিয়া তাকে একটা এগ স্যান্ডউইচ অফার করে। রেন ভাবে, আমি কি কোনো ডগ যে ট্রিক দেখানোর জন্য পুরস্কার দেওয়া হচ্ছে? রিয়া বলে, তুমি বড় এবং স্ট্রং হতে পারবে না যদি তোমার কাছে প্রপার নিউট্রিশন না থাকে, এবং আমরা এটা চাই না। রেন ভাবে, সে আজ বেশি করে ফেলছি। স্পষ্টই আমি একজন প্রকৃত মানুষ হিসেবেও যোগ্য ছিলাম না। সরি, কিন্তু আমার বিশ্বাস ছিল যে অন্তত তার চেয়েও এই মানুষ হওয়ার বিষয়ে আমি বেশি দক্ষ ছিলাম। রিয়া বলে, কি হয়েছে? কিছু না। রিয়া বলে, এই অ্যাটিটিউডের জন্যই তুমি ফাইটে জড়িয়ে পড়ো। তোমার এবং ইয়োশার মধ্যে এভাবেই সব কিছু ঘটেছিল, আমি জানি। এরপর রেন স্যান্ডউইচ খাওয়া শুরু করে। তুমি কি আমাকে এটা বলার জন্য এখানে রেখেছিলে? রিয়া বলে, যদি আমি হ্যাঁ বলি তুমি কি চলে যাওয়া? এটা একটা কঠিন প্রশ্ন। রেনফুজি আকাশের দিক তাকায় এবং চিন্তা করে, কেন হসপিটাল থেকে বের হওয়ার পরই সবাই আমাকে লেকচার দিতেছে। আমি শিওর ছিলাম শিরো এবং আমার মধ্যে যে মারামারি হয়েছে এটা নর্মাল ফাইটের থেকেও অনেক বড় কিছু ছিল, কিন্তু এটা এমন তো ছিল না যে কোনো গ্রুপ বা কিছু আমাদের সাইন করছে ভায়োলেন্স করার জন্য। যেসব মানুষের সাথে আমার বেশি বন্ধুত্ব ছিল না তারা আমাকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, কিংবা কাজুমের কাছ থেকেও কথা শুনবো, এটা আমি ধারণা করেছিলাম। কিন্তু হিমোরুও যে এমন কিছু করবে সেটা আমি আশা করিনি। ব্রেন বলে, তোমার আমাকে লেকচার করাটা অনেক বেশি আনন্যাচুরাল, তুমি কি জানো? রিয়া বলে, তুমি আসলে অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছো। রেন বলে, ইয়া, থ্যাঙ্কস টু ইউ। রেন ভাবে, আমি ঠিক এটাই তার কাছ থেকে আশা করেছিলাম। যদি তাকে আমি বর্ণনা করতে চাই তবে সে হবে অনেকটা ভূতের মতন। তার মধ্যে এক ধরনের অনির্দিষ্ট ভাব ছিল, কেমন যেন তার চারপাশে যা চলতেছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এছাড়া মাঝে মধ্যে সে একটু অদ্ভুত আচরণ করত। তার যেই দূরত্ব বজায় রাখার ধারণাটা, এইটা রেনফুজির মধ্যেও ছিল। কাজুমির চেয়ে তার সাথে রেনফুজির ভালো সম্পর্ক ছিল, সেই কারণেই তারা দুজন বন্ধু হয়। রিয়া বলে, আসলে আমি যা করলাম সেটা আয়াশাকে অনুকরণ করার চেষ্টা ছিল। যখন সে এমনটা করে তখন তুমি বিরক্ত হলেও তোমার মধ্যে একটু খুশি দেখা যায়, তাই আমিও একবার চেষ্টা করলাম। ভাবছিলাম এই জিনিসটা তোমার অনেক পছন্দ, বাট আমার ক্ষেত্রে এটা যদি আনন্যাচুরাল মনে হয় তাহলে মেবি এটা আমার বন্ধ করা উচিত। তোমার কি মনে হয়, এটা কি অদ্ভুত? রেন বলে, ইয়াস, অনেক। সো তুমি আমাকে এখানে কেন ডেকেছো? শুধুমাত্র কাজুমির অনুকরণ করার জন্য তো ছিল না, তাই না? রিয়া বলে, অত গুরুত্বপূর্ণ বিষয় না, আমার শুধু একটা প্রশ্ন আছে। এরপর রিয়া রেনফুজির দিকে তাকায় এবং বলে, কে জিতেছিল, তুমি না ইউশা? এটা স্কুলে একটা বড় টপিক হয়ে উঠেছে। সুকিনো হাই স্কুল স্ট্রংগেস্ট টাইটেল ম্যাচ। এখন পর্যন্ত 6-4 পার্থক্যে ইউশা এগিয়ে আছে, কিন্তু তুমি একমাত্র যে স্কুলে এসেছো, সো এই নাম্বার পরিবর্তন হয়েছে। এনিওয়ে, আসলে তোমাদের মধ্যে আসল উইনার কে? কে জিতেছিল, আমি না শিরো? ওয়েল, তুমি যদি এটাকে এমনভাবে নেও যে কে বেশি স্ট্রঙ্গার দেন আমি, আসলেই তোমার কি মনে হয় আমি এ বিষয়ে মিথ্যা কথা বলবো? ওয়েল, আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমি যদি ইউশাকে এই প্রশ্ন করতাম সে একই উত্তর দিত। রেন ভাবে, সম্ভবত না, ডেফিনেটলি সে একই উত্তর দিত। রিয়া বলে, ম্যান সম্পর্কে আমি এ বিষয়ে বুঝতে পারলাম না। এটা কি আসলে ইম্পর্টেন্ট যে কে জিতলো বা কে হারলো? এই প্রেশারকে অনেক বেশি ওভারওয়েলমিং বা অন্য কিছু? রেন বলে, তুমি না প্রথমে এই প্রশ্ন করছিলে? রিয়া বলে, হ্যাঁ, কিন্তু না, তুমি রাইট। ওকে, তাহলে একটা ডিফারেন্ট প্রশ্ন করা যাক। কেন তুমি এবং ইয়োশা ফাইট করেছো? রেনফুজি চুপ করে থাকে। তুমি অ্যান্সার দিতে চাও না? রেন বলে, না। রেন ভাবে, এটা এমন কিছু না যেটা সম্পর্কে আমি অন্যদের সাথে ডিসকাস করতে পারবো। আসলে হিমোরু তাকে এবং শিরোকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছিল এবং অ্যাম্বুলেন্স ডেকেছিল, তাই সেই অর্থে আমি তার কাছে ঋণী ছিলাম, কিন্তু এটি এখানে সত্যি প্রয়োজন ছিল না। রিয়া বলে, ওয়েল, আমি বলতে পারি এইটা লাভ ট্রায়াঙ্গেল টাইপের কিছু ছিল না। তুমি এবং ইয়োশা এরকম টাইপের ক্যারেক্টার না। এছাড়া আয়াশা তোমাদের টাইপেরও মনে হয় না। রেন ভাবে, এখানে আর্গু না করে বেস্ট হবে। শিরো এবং আমি এমন টাইপের ছিলাম না যারা এরকম হলসম রিজনের কারণে ফাইট করবে। অ্যান্ড ইনডিড কাজুমি অত বেশি পপুলার না, অ্যাটলিস্ট আমাদের মধ্যে না। রিয়া বলে, আমার মনে হয় তোমাদের সব দুর্ভাগ্যের মূল কারণ এই যে কোনো এক অজানা কারণে তোমরা শুরুতে বন্ধু হয়েছিলে। সত্যি বলতে কি, বেশ কিছু সময় ধরেই আমার মনে হচ্ছিল যে সব কিছু এমনভাবেই শেষ হবে। তুমি কি মনে করো না গড মাঝে মধ্যে একটু বেশি ক্রুল হয়? তার সাথে দেখা হলে আমি তোমার জন্য তাকে একটা ঘুষি মারবো। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, আমি এটা বলতেছি আউট অফ দ্য গুডনেস অফ মাই হার্ট। রেন বলে, ও শিওর। রেন ভাবে, চার্চে থাকা কোনো পার্সনের কাছ থেকে এইরকম ধরনের কথা আশা করা যায় না। মানে রিয়া চার্চে থাকে, যদি সে জিজাসকে পাঞ্চ করতে চায় আমার কোনো সমস্যা নেই, যতক্ষণ না আমি পানিশমেন্ট রিসিভ না করতেছি। রিয়া বলে, বিসাইড ফাইট তোমাকে স্যুট করে না, কেউ তোমাকে আহত হতে দেখতে চায় না। আমি শিওর যে সিস্টার অজ্ঞান হয়ে যাবে। রেন বলে, সিস্টার?
তার মানে কি সে চার্লসের নানের কথা বলতেছে? সে তার সাথে কিছুবার দেখা করেছিল। রেন বলে তার নাম যেন কি ছিল? রিয়া বলে সিস্টার লিজা, ব্লু আইস এবং এফ কাপ বুক। ওয়েট, আমরা সম্ভবত একটু ভুল পথে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমার বিকাপ হোয়াট? দো এগুলো সম্ভবত সময়ের সাথে বড় হবে। ওয়েল, অ্যাট দিস পয়েন্ট আমি কিছু লাইন স্কিপ করতে চাই। そのうち大きくなるかもしれない。B カップは興味ないの？রিয়া বলে সে এখন রেস্ট করতেছে, তুমি কি তাকে দেখতে চাও? তার কি ঠান্ডা লেগেছে? না, এরকম কিছু না। দেন এরকম একটা ব্ল্যাঙ্ক এক্সপ্রেশনের সাথে সে একটা বমশেল ড্রপ করে। রিয়া বলে কারণ সে একটি মার্ডার উইটনেস করেছে। তুমি নিউজে দেখোনি? পার্কে একটা মার্ডার হয়েছে, মাথা সম্পূর্ণ কেটে ফেলা হয়েছিল এবং চারদিকে রক্ত ছিল। ভয়াবহ, তাই না? সে খুশি মনে স্যান্ডউইচ খাচ্ছিল এবং এই কথাগুলো বলছিল। হোয়াটএভার, এই জিনিসগুলো এখানে মেইন ইস্যু না। রেন বলে বাই উইটনেস ইউ মিন সে কালপিটকে দেখেছে? রিয়া বলে না, অন্য কথায় দ্য বডি। সে প্রথম লাশকে ডিসকভার করে, আমিও সেখানে ছিলাম। সে ক্যাজুয়ালি এই সিরিয়াস জিনিস নিয়ে কথা বলতেছিল, যেখানে এরকম জিনিস অনেকের জন্য ট্রমাটাইজ হয়ে থাকে। রিয়া বলে পুলিশ আমাদের পুরো রাত প্রশ্ন করে, রিয়ার কন্ডিশন খারাপ হওয়ায় তাকে বাড়ি ফেরত দেওয়া হয়। আমি চিন্তা করতেছি সে কি ভালো আছে? রেন তার অবস্থা জিজ্ঞাসা করে। আমি হ্যাঁ, সামান্য একটু ঘুম কম হয়েছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম পুলিশদের সে ভালো পুলিশ খারাপ পুলিশ নাটক দেখার জন্য, কিন্তু মনে হচ্ছে এই সকল কিছু টিভিতে ঘটে। ব্যাপারটা খুব হতাশাজনক। কী হয়েছে ফুজি? তোমার মুখ অদ্ভুত হয়ে গেল কেন? রেন বলে ওয়েট, তুমি কি আসলে এই জিনিসটা সম্পর্কে আমার সাথে কথা বলতে চাইছিলে? আমি এটা উল্লেখ করেছি কারণ আমাদের কনভারসেশন এই কথাটি মনে করিয়ে দিয়েছি, কিন্তু সম্ভবত তুমি সঠিক। সন্দেহভাজন হিসেবে গণ্য হওয়াটা মোটেও মজার ছিল না, তাই হয়তো আমি একটু অভিযোগ প্রকাশ করতে চেয়েছিলাম। তুমি কি মাইন্ড করবে যদি আমি কমপ্লেন করি? রেন বলে শিওর, সমস্যা নেই। রিয়া বলে আমার মনে হয় 11টার পথ ছিল। রাতের বেলায় স্কাইলাইন দেখতে আমার খুব ভালো লাগে, তাই আমি এবং লিসা প্রায়শই সেখানে যেতাম। সেখানে সবসময় অনেক কাপল থাকে, কিন্তু কোনো কারণ ছাড়া সেই প্লেস সম্পূর্ণভাবে ডেজার্টেড ছিল। নাও এই বিষয়ে যদি আমি চিন্তা করি তো সেখানে কিছু অদ্ভুত ছিল, একটা অদ্ভুত অ্যাটমসফিয়ার ছিল। লাইক সামহাও সেখানে অনেক বেশি ওয়ার্ম ছিল, যেখানে বাইরে কোল্ড হওয়ার কথা ছিল। আমি সেখান থেকে বাড়ি ফেরত না গিয়ে অনেক ভুল কাজ করেছি। আমি এই বিষয়টা সম্পর্কে এখন রিগ্রেট করি। এখানে যে পার্কের কথা বলা হচ্ছে সেটা বাচ্চাদের খেলার কোনো পার্ক না, এটি ছিল সমুদ্রের তীরের একটি পার্ক, যা থেকে বিপরীত তীরের দৃশ্য এবং সেখান থেকে বিভিন্ন আকর্ষণীয় স্থান দেখা যেত, যেমন আকাশচুম্বী টাওয়ার, বিনোদনের পার্ক, শপিং মল, হোটেল ইত্যাদি। তাই এটা একটা ডেটিং স্পট ছিল। মানুষ এখানে রাত পর্যন্ত থাকতো, কিন্তু এটা মনে হচ্ছে কাল রাতে এরকম কোনো বিষয় ছিল না। রিয়া বলে তুমি ব্রিজের পাশে সেই জায়গাটা জানো, সেই স্থান যেখানে তুমি এবং ইয়োশা মাঝে মধ্যে বাইক রাইড করো। সেখানে অনেক বেশি অন্ধকার হয়ে যায় এবং অধিকাংশ মানুষ সেই প্লেসটা সম্পর্কে জানেও না। মেবি তোমরা এটারে ব্লাইন্ড স্পট বলো। এনিওয়ে, সেইখানে এই ঘটনাটি ঘটেছিল। লিজা প্রথমে এই জিনিসটা নোটিস করেছিল। সে প্রথমে ভেবেছিল এটা কোনো ধরনের স্প্রে পেইন্ট, এখানে অনেক ধরনের গ্রিফিতি থাকে, তুমি তো জানো, কিন্তু এটা আসল সত্য ছিল না। ইনফ্যাক্ট আমার প্রথম ধারণাটা ছিল এটা কোনো ধরনের একটা শ্যাম্পেনের বোতলের মতন, যার মুখ খুলে ফেলা হয়েছে। আমরা সেটাকে সেখান থেকে কিছু দূর পাই, সেটা মাটিতে পড়েছিল। আমি জানতাম না মাথা এইভাবে কাটা হয়েছে। আমি এত রক্ত দেখে অনেক বেশি সারপ্রাইজ ছিলাম। মানুষের শরীরের মোট ওজনের 8 থেকে 10 ভাগ রক্ত থাকে। একটা অ্যাডাল্ট মেলের জন্য এটা প্রায় 5-6 লিটার। সো এইটা বলা ভুল হবে না তারা লিটারেলি রক্তের সমুদ্র দেখেছে। রিয়া বলে এনিওয়ে, আমরা জাস্ট এই জিনিসটা ফেলে রেখে যেতে পারতাম না, তাই আমরা পুলিশকে ফোন করি। চিন্তা করেছিলাম তারা আমাদের বাড়ি পর্যন্ত একটি রাইড দিবে। রেন বলে লেট মি গেস, তারপরে তারা তোমাদের রাত পর্যন্ত প্রশ্ন করে, তাই না? রিয়া বলে সঠিক, এটা অনেক বেশি রুট, তাই না? এইটা অবভিয়াস হওয়া উচিত ছিল না যে দুটা মহিলা এরকম কাজ করতে পারে না। রেন বলে তারা চিন্তা করছিল মার্ডার ওয়েপেন কোনো ধরনের কাটানা বা এরকম কোনো জিনিস, তাই না? রিয়া বলে হ্যাঁ, আমি এটা শুনেছি। তার সম্ভবত মিউজিয়াম খুঁজতেছি, সম্ভবত তারা চিন্তা করতেছে কোনো ধরনের এক্সিবিট মিসিং আছে কিনা বা কোনো কিছুতে রক্ত লেগে আছে কিনা। রেন বলে আমি এই জিনিসটার উপর হাসতে চেয়েছিলাম, কিন্তু সিচুয়েশন এরকম ছিল না।
রেন বলে এই রিজনিং মনে হচ্ছে কোনো ধরনের টিভি শো থেকে এসেছি। রিয়া বলে কিন্তু যে শহরে মার্ডার হয়েছে সেখানে অনেক ধরনের ব্লেড পড়ে আছে, আমার মনে হয় না তারা এই জিনিসটা জাস্ট ইগনোর করে যাবে। তুমি এই বিষয়ে কী চিন্তা করো? তুমি তো সেদিন আফটারনুনে সেখানে ছিলে তাই না? রেন বলে তুমি কি বলতে চাচ্ছ? লাইক সেখানে কোনো ধরনের লেজেন্ডারি ম্যাজিক্যাল শট ছিল? রেন ফুজি চুপ থাকে। সে এইটা শিওর ছিল না রিয়া কি সিরিয়াস কি না। একটি চিরচ্ছেদ, এইটা ছিল একটি অস্বাভাবিক ভয়াবহ ঘটনা যা কেবল চিন্তা করলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। সোয়ারাতে বসবাসকারী যে কেউ নিশ্চিতভাবে আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছে। আফটার অল এরকম ধরনের মার্ডার একটা ভিকটিমে শেষ হয় না, কালকে হয়তো অন্য কারো বডি পাওয়া যেতে পারে এবং আমি সম্ভবত এর মধ্যে ইনভলভ। টিয়া বলে আজ সবাই বেশি উত্তেজিত হয়ে আছে, সম্ভবত তারা কিছু সময়ের জন্য ক্লাবগুলো বন্ধ করে দিতে যাচ্ছে যাতে আমরা দ্রুতই বাড়ি ফেরত যেতে পারি। ইফ যদি মনে হয় মানুষ তোমার থেকে একটু দ্রুত বজায় রাখতেছে, এইটা এই রিজনের একটা পার্ট, এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। রেন বলে এই জিনিসটা আমার জন্য ম্যাটার করে না। রিয়া বলে তুমি কি শিওর? তাহলে তোমাকে এত বেশি ডাউন মনে হচ্ছে কেন? তোমাকে কিছুটা অড মনে হচ্ছে যদি আমাকে প্রশ্ন করো। ও সম্ভবত তুমি আয়েশের সাথে ফাইট করেছো তাই না? না, তুমি একটা লায়ার। এরপর রিয়া কোর্টকে রেন ফুজির উপর থ্রো করে। শোনো, যে মেয়েকে তুমি পছন্দ করো তাকে একটু বেশি কেয়ার করতে হবে, বাইরে অনেক বেশি ডেঞ্জার, তোমাকে তার সাথে থাকতে হবে। রেন বলে তুমি নিজে নিজে আমি কাকে পছন্দ করব সেটা ঠিক না করলে হয় না? এমনটা না যে কাজুমির সাথে আমার কোনো সম্পর্ক আছে। রিয়া বলে আর একটা লাই। যাই হোক, তোমাকে আরও বেশি করে দায়িত্ব নিতে শেখা দরকার। ইউসা তো আর আমাদের মধ্যে নেই, তুমি তো বুঝতে পারছো। সি ইউ। এরপর হিমরু এখান থেকে চলে যায়। রেন বলে ইন দি এন্ড এই সকল কিছু একটা লেকচার ছিল। এইখানে অনেক বেশি ঠান্ডা, কিন্তু আমি ক্লাসরুমে ফেরত যাওয়ার উইলকে হারিয়ে ফেলেছি, সো আমি এটা স্কিপ করার ডিসাইড করি। এরপর রেন সেখানেই ঘুমিয়ে যায় এবং যখন সে চোখ খোলে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সে ফোন চেক করে এবং দেখে 6:30 বাজে। অনেক বেশি লেট হয়নি, বাট উইন্টার সিজনের কারণে চারদিকে অলরেডি অনেক বেশি ডার্ক হয়ে গেছে। সে ক্লাসরুমে যায় তার জিনিসপত্র নেওয়ার জন্য। রাতে স্কুলটা দেখতে একটু ভয়ঙ্কর মনে হয়, এই কারণেই মাঝে মাঝে মানুষ ঘোস্ট দেখেছে বলে রিপোর্ট করে। রেন ফুজি ভূতের অত বড় ফ্যান না, কারণ তারা ফিজিক্যাল অ্যাটাক থেকে ইমিউন। তুমি তাকে যতই পাঞ্চ করো না কেন সেটা তাদের ইফেক্ট করবে না। মিনওয়াইল তারা তোমার সাথে যেভাবে ইচ্ছা মেস করতে পারে, সো এটা কোনো ফেয়ার ফাইট না। এবং যখনই রেন ফুজি হলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন কিছু একটা জিনিস তার দৃষ্টি আকর্ষণ করে। কেন্ডো হলে লাইট অন ছিল, কিন্তু হিমরু বলেছিল ক্লাব অ্যাক্টিভিটি কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এবং এখানে আরেকটা চয়েস আসে যেখানে টেক এ লুক অপশনে ক্লিক করতে হবে। রেন ফুজি ভাবে কাজুমি, কারণ এখানে অন্য কোনো এক্সপ্লেনেশন নেই। সে কি হত্যাকারীকে ধরার জন্য কোনো ধরনের নতুন টেকনিক ডেভেলপ করতেছে? রেন ফুজি তাকে এখানে একা ছেড়ে যেতে পারে না। হিমুরু যা বলেছিল তা তার মাথায় এখনও আছে এবং সেখানে কাজুমিই ছিল, কিন্তু রেন ফুজি ভেবেছিল কাজুমি সে একই ধরনের ব্যবহার করবে। হায়বা সে কোনো প্লেফুল মুডে ছিল না। এখানে কাজুমি প্র্যাকটিস করতেছিল এবং সে অনেক বেশি সিরিয়াস ছিল। রেন ভাবে তাকে এখন ডাকা ভুল হবে, তাই সে সেখানে দাঁড়ায় এবং তার প্র্যাকটিস করা দেখতে থাকে। সে সেখানে কিছু মিনিট ধরে তাকে দেখে, কিন্তু কাজুমি সম্ভবত অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করতেছে এবং তার পুরো ফোকাস তার মধ্যে। রেন ফুজি চিন্তা করে এইভাবে মন স্থিরতা বজায় রাখার জন্য কি তার কোনো বিশেষ কারণ ছিল? মানে সাধারণত মার্শাল আর্টের মূল ভাবনাই এমন, কিন্তু তখনই তার শিরোর কথা মনে পড়ে। তারাই আসলে স্ট্রং যারা কোনো কিছু না করে স্ট্রং হয়েছে। যারা শুরু থেকে শক্তিশালী তাদের কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। মার্শাল আর্ট হলো দুর্বলদের জন্য শক্তিশালী হয়ে ওঠার একটি মাধ্যম, আর এই কারণেই তুমি যদি মনোপ্রাণ দিয়ে চেষ্টা করো তুমি সফল হবে। এই ধারণাটি এত প্রভাবশালী। ম্যাচটি একটি ব্লো দিয়ে শুরু হবে এবং শেষ হবে, সবই এর অংশ। যারা জন্মগতভাবে দুর্বল তারা শক্তি পাওয়ার পর কীভাবে তা সামলাতে হয় তা জানে না, তাই তারা নিজেদের ডিসিপ্লিন করার চেষ্টায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, কারণ তা না করলে তারা ভেঙে পড়বে। বেচারা হতভাগারা। আমার মনে হয় তারা আসলে নিরুপায়। অন্য কথায় কাজুমি সেই দলেই পড়ে। এটা দেখতে আসলে কিউট যে সে তার ক্ষমতার বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে জন্মগতভাবেই শক্তিশালী ছিল না, তাই সে আসলে নিজেকে অতিরিক্ত জোর খাটাচ্ছে, নির্দিষ্ট একজনের মতন নয়। ম্যান, শেষ পর্যন্ত সবকিছু এমন হয়ে গেল কিভাবে? কে একটা ছোট্ট খরগোশের সামনে গাজর ঝুলিয়ে প্রলোভন দেখানোর সিদ্ধান্ত নিল? কে বলো? রেনি? রেন ভাবে আমার এখনও তার মুখে সেই হাসিটা মনে আছে। এখন পেছনের কথা ভাবলে মনে হয় হয়তো তখনই আমার তাকে একটি ঘুষি মারা উচিত ছিল। কিছুটা দায়িত্ব নাও। তুমি প্রথমবার ওই কাজটি করেছো বলেই তো আমাকে একটু রেহাই দাও। এ বিষয়ে তোমাকে লেকচার দেওয়ার মতন সাহস কোথায় পাই? যাই হোক, সে আসলে কার দোষ মনে করছিল? তার মতন ঝুঁকি নেওয়া একজন পাগলের মুখ থেকে এই ধরনের কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছিল। তার এটা বোঝা দরকার ছিল যে সে আস্ত একটা বোকা ছাড়া আর কিছু না। সে শুধু শুধু কোনো কারণ ছাড়াই বিষয়গুলোকে অনেক জটিল করতে পছন্দ করত। যখনই রেন ফুজি আরও কিছু বলতে যাবে
কাজুমি রেনফুজিকে নোটিস করে। কাজুমি বলে তুমি এখানে কত সময় ধরে ছিলে? রেন বলে সরি বাট এইটা বলে একটু কষ্টকর হবে, চলো বাড়ি যাওয়া যাক, এখন বাইরে একা থাকা অনেক বেশি ডেঞ্জারাস হবে। কাজুমি বলে এখানে কি চলতেছে, তুমি তো এরকম না, আমি চিন্তাও করতে পারিনি যে তোমার কাছ থেকে এরকম কিছু শুনতে পারবো। রেন বলে না তুমি ভুল বুঝতেছো, রাতে এই রাস্তা অনেক বেশি স্ক্যারি, তাই তুমি আমাকে সেফ রাখবা। কাজুমি বলে ও আচ্ছা, তার মানে আমি তোমার গার্ড, তুমি আমার না। রেন বলে এক্স্যাক্টলি। এরপর তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়। つまり何？あんたは自分が怖いから私にガードしてくれと？この軟弱者が！それでも男が恥を知れ！あと今思い出した、あんた午後の授業サボったでしょ？どこ行ってたの？は？屋上？信じらんない。何こいつ。呆れた。めまいがするよ。わかった、もういい。ちょっとそこで待ってなさい。着替えてくるから。覗いたら奥義食らわすからね。それじゃあお世話になりました。 এরপর তারা বাইরে বের হয় এবং কাজুমি বলে তুমি কি কিছু খেয়েছো? রেন বলে না, যেহেতু আমরা একসাথে বাড়ি যাচ্ছি তুমি কিছু একটা তৈরি করো। কাজুমি বলে কিন্তু এখন অনেক বেশি লেট হয়ে গেছে না? রেন বলে আসলে আমি মাইন্ড করি না, এছাড়া তোমার কুকিং ছাড়া অন্য কোনো কিছু আমার টেস্ট স্যুট করে না। কাজুমি বলে কিন্তু আমার কাছে জিনিসপত্র কম আছে। রেন বলে মনে হয় আমার অতিরিক্ত চা হয়ে গেছে, যাই হোক বাইরের খাবার খাওয়া ছাড়া মনে হয় কোনো উপায় নেই। কাজুমি বলে আসলে এরকম কোনো ব্যাপার না, এইটা কিছুটা এম্বারেসিং, যাই হোক আমি আমার বেস্ট দেব। এরপর তারা সুপার মার্কেট থেকে কিছু জিনিসপত্র কেনে এবং বাড়ির দিক যেতে থাকে। 7টার মতন বাজে, কিন্তু সারপ্রাইজিংলি রাস্তায় বেশি মানুষ নেই। কাজুমি বলে আমার মনে হয় কেবল আমরাই যে উদ্বেগের মধ্যে আছি তা না। রেন বলে স্বাভাবিকভাবেই কেউ পাগলই হবে যে একটা শহরে ঘুরে বেড়াবে যেখানে প্রিভিয়াস দিন একটা মার্ডার হয়েছে। সব থেকে বুদ্ধির কাজ হবে নিজেকে ঘরের মধ্যে বন্ধ রাখা। যদিও তারা দুইজন, তবুও এইভাবে চলাফেরা করা অনেক বেশি কেয়ারলেস। কাজুমি বলে টিচার বলেছিল আমাদের সোজা বাড়ি যাওয়া উচিত যতক্ষণ না খুনিকে ধরা হচ্ছে। রেন বলে দেন তুমি কেন পিছনে থেকে গেলে? কাজুমি বলে এইটা আমার ডেইলি রুটিনের একটা পার্ট এবং এইটা স্কিপ করতে আমি বেশি পছন্দ করি না। বিসাইড আমি ভেবেছিলাম আমি সম্ভবত খুনিকে ধরতে পারবো। কী ব্যাপার তোমার চেহারা এরকম কেন? তুমি কি ভাবতেছো আমি কোনো ইডিয়ট? রেন ভাবে সে কি কোনো সাইকো বা সামথিং। রেন বলে দেখো এগুলো আমাদের পাবলিক অফিসিয়ালদের উপর ছেড়ে দেওয়া উচিত, একজন ফিমেল স্টুডেন্টের কেন এক্সট্রা কাজ করা লাগবে? কাজমি বলে তুমি জানো না আমি হচ্ছি চ্যাম্পিয়ন অফ জাস্টিস। রেন বলে আমি বেশ কিছুদিন ধরে এমনটা সন্দেহ করছিলাম, তোমার মাথায় খুব একটা বুদ্ধি নেই। অ্যান্ড এই কথা শুনে অবশ্য কাজুমির একটু রাগ হয়। রেন বলে এনিওয়ে তোমার সেন্স অফ জাস্টিস তোমার কাছে রাখো, ঠিক আছে? রেন ভাবে আমি জানতাম না খুনি কী ধরনের মানুষ ছিল। যদি সে চারপাশে মানুষের মাথা কেটে বেড়াতো তাহলে এটা বলা নিরাপদ হবে যে সে নিজের স্বাভাবিক অবস্থায় ছিল না। ওইরকম একটা সাইকোপ্যাথের মুখোমুখি হলে যে কোনো মানুষের নিজের মাথা ঠান্ডা রাখা অত্যন্ত কঠিন। রেন বলে আমি এটা ডাউট করতেছি যে তুমি আদৌ কোনো কেন্ডো টেকনিক অ্যাপ্লাই করতে পারবা যেখানে তোমার অপোনেন্ট রক্তাক্ত ছুরি এবং একটা ক্রিপি স্মাইল দিয়ে তোমার দিকে ঝাঁপিয়ে পড়েছে। কাজুমি বলে এটা একটা ভালো কোশ্চেন, আই গেস এটা অনেক বেশি স্ক্যারি। আমি জানি রাইট, বেশিরভাগ মানুষ নিজের জীবনের জন্য ফাইট করেনি, সো এরকম অবস্থায় ফ্রিজ হয়ে যাওয়া অনেক বেশি ন্যাচারাল। শুধুমাত্র এক্সপিরিয়েন্স মানুষ এই জিনিসগুলো সামলাতে পারে, এছাড়া এইসব জিনিসে এক্সপিরিয়েন্স হওয়া বা পসেসিং এ গিফট ফর লাইফ অ্যান্ড ডেথ স্ট্রাগল কোনো একটা ভালো জিনিস না। রেন বলে এনিওয়ে তুমি যদি প্র্যাকটিস করতে চাও আমি তোমার সাথে থাকবো। কাজুমি বলে ও তুমি কি আসলে চিন্তিত? রেন বলে অবশ্যই আমি চিন্তিত, রাতে একা বাড়ি যাওয়া অনেক বেশি ভয়ঙ্কর। কাজুমি বলে আই সি, মানে তুমি এটা বোঝাতে চাচ্ছ। যাই হোক আমি খুশি যে তুমি অ্যাটলিস্ট হনেস্ট, বাট স্টিল
এইটা মনে হচ্ছে তুমি তোমার ওল্ড সেলফে ফেরত যাওয়ার জন্য একটি বড় কদম উঠিয়েছো। তখন তুমি হসপিটাল থেকে বের হয়েছিলে, তখন তোমারে অলমোস্ট একটা গোস্টের মতন দেখাচ্ছিল। সো নেক্সট টাইম কিছু হলে আমাকে বলবা, প্রমিস মি। রেন বলে, তুমি কে, আমার মাদার? কাজুমি বলে, এরকম কিছু না, বাট তুমি চাও না আমি তোমারে প্রোটেক্ট করি? রেন চুপ থাকে। এরপর বলে, দেখি আমি কি করতে পারি। এবং এটা শুনে কাজুমি অনেক খুশি হয়। রেন ভাবে, দুঃখবশত এই ধরনের প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে আমার সব সময় খারাপ ভাগ্য বলে মনে হতো, তাই এই প্রমিস আমার জন্য একটু অদ্ভুত মনে হচ্ছে। লাইক এটা কোনো ধরনের মিসফরচুনকে পোর্ট্রে করতেছে। রেন সেই রাতের ফিলিংসকে দূর করতে পারে না। ডিনার করা শেষে সে সোজা বিছনায় চলে যায় এবং যখনই সে ঘুম পড়ে এটা শুরু হয়, দ্য ক্রিমসন ড্রিম অফ দ্য কুলার টিন। ইনডিড দ্য নাইট ওয়াজ রেড। একটা বিস্ট এই শহরে ঘুরে বেড়াচ্ছে। অধিকাংশ বিস্ট ছিল নিশাচর প্রকৃতির, তাই স্বাভাবিকভাবে এই বিস্টের শিকারের প্রক্রিয়াটি রাতের বেলায় ঘটেছিল। আর এভাবে রাতটি রঞ্জিত হয়েছিল টকটকে লাল রক্তে, রক্তের ফোয়ারায় ঝরতে থাকা মাংসের টুকরা, চূর্ণ বিচূর্ণ হাড়, জীবনের নিভে যাওয়া শেষ ফুলিঙ্গ। এমনভাবে পশুটি তার ক্ষুধা মিটিয়েছিল, তৃষ্ণা নিবারণ করেছিল। সীমাহীন লোভের এক অন্তহীন চক্র, এটি তার শিকারকে গ্রাস করা চালিয়ে যেতে থাকলো। হাউএভার সেখানে এমন কিছুও ছিল যারা এই ধরনের বিস্টদের শিকার করত, অথবা সম্ভবত এই ধরনের ঘটনাকে পারস্পরিক শিকার বা হিংস্রতা হিসেবে বর্ণনা করাটাই বেশ সঠিক হবে। তখনই কেউ বলে, তারা এখানে এসে গেছে। একটি তরুণী রূপ ধারণকারী বিস্ট কথা বলেছিল। তার মুখে ছিল একটি কঠোর ভাব। সে ছিল শিকারীদের একজন, কিন্তু সে মূলত শিকারের চেয়ে ভিন্ন কিছু ছিল না। প্রকৃতপক্ষে তারা এক এবং অভিন্ন ছিল। তারা উভয় একই নোংরা পদ্ধতির মাধ্যমে বিস্টে পরিণত হয়েছিল এবং এই কারণেই শিকারে নেমেছিল। একই বনে দুটি বিস্ট। যদি তাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেতে হতো তবে তা ছিল তার তারুণ্য। কিন্তু এক্ষেত্রে তারুণ্য মানে আনএক্সপিরিয়েন্স ছিল না। সে তার সামনে থাকা বয়স্ক বিস্টের চেয়েও অনেক বেশি হত্যা করেছে। কাজে বর্তমান সময়ে তার শিকারকে তাড়া করানোর কোনো ইচ্ছা ছিল না। আপাতত সে পরিস্থিতি অবজার্ভ করবে, যাতে তার শিকার আরও অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং পরিণত হয়ে উঠতে পারে। সে সেই দিনের প্রতীক্ষায় আকুল হয়ে আছে, যেদিন তার শিকারের বিষ দাঁত এতটাই ধারালো হবে যে সে নিজেই আর তাদের সামলাতে পারবে না। এটা বলা বাহুল্য ছিল যে সে নিজের শক্তিকে বাড়িয়ে দেখছে না, এটাই ছিল তার আন্তরিক ইচ্ছা। সর্বোপরি শিকারীদের প্রত্যেকেই ছিল একটি মনস্টার, যারা নরকের আগুনে তৈরি হয়েছিল। তাদের সবার বিরুদ্ধে একসাথে টিকে থাকার জন্য শিকারকে যথেষ্ট শক্তিশালী হওয়ার প্রয়োজন ছিল। তখনই কেউ বলে, ওয়েল, দুর্ভাগ্যবশত এটা সম্ভব বলে মনে হচ্ছে না। তার আগের কথাগুলো তার শিকারের আগমনের ইঙ্গিত দেয়নি। পরবর্তীতে তার সহযোগীরা শিকারীরা এসে পৌঁছেছিল এবং এভাবেই সে বুঝতে পেরেছিল শিকারের তাদের লেভেলে পৌঁছাতে পারার সম্ভাবনা এতটাই কম ছিল যে তা শূন্যর কাছাকাছি বললেই চলে। এবং তখনই আমরা সেই ক্যারেক্টারকে দেখতে পাই। নাও এখানে শিকারকে শিকারীকে আমরা জানি না, সেটা বোঝার জন্য আমাদের ফিউচারের পার্ট দেখতে হবে। বাই বাই।